গুড আফটারনুন এভরিওয়ান। ইনউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি কন্ডাক্টিং সিস্টেম। এটি কিন্তু কার্ডিওলজির একটি গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু ইসিজি কোনো দিনও মাথায় ঢুকবে না। ইসিজি বোঝার জন্য এই কন্ডাক্টিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন ট্রেনিং পিরিয়ডে বা অন্যান্য সময় যখন পড়েছো, তোমরা এই কন্ডাক্টিং সিস্টেমে কি পড়েছিলে? যে এসএ নোট এখানে থাকে, এসএ নোট থেকে এবি নোটে প্রথমে যায় ইম্পালস, সেই ইম্পালস যাওয়ার পর আবার এবি নোট থেকে বান্ডেল অফ হিজের মধ্যে দিয়ে পারকেনজি ফাইবার দিয়ে চলে যায়। এইটা তোমরা ইন জেনারেলভাবে কন্ডাক্টিং সিস্টেমে পড়েছিলে। কিন্তু আমরা কিন্তু সেই কন্ডাক্টিং সিস্টেমটাকে আরও একটু ডিটেলসে পড়বো এবং আরও একটু অন্যভাবে পড়বো। আশা করছি এইভাবে যদি তোমরা পড়ো তাহলে ইসিজি বুঝতে তোমাদের কোনো দিনও অসুবিধা হবে না, ইসিজিটা খুব সহজেই বুঝে যাবে। আশা করছি কথাটা বোঝাতে পারলাম। এবার আসো কন্ডাক্টিং সিস্টেমের যেহেতু এটা পার্ট ওয়ানে আমি এখানে একটা জিনিস লিখেছি কি বডি ফ্লুইডস। এবার বলবে আজকের ক্লাসটা কিন্তু মেনলি বডি ফ্লুইডসের উপর। এবার বলবে যে আমি হেডিং দিলাম কন্ডাক্টিং সিস্টেম, কিন্তু বডি ফ্লুইডস কেন পড়াচ্ছে? অ্যাকচুয়ালি যদি তোমরা এই কন্ডাক্টিং সিস্টেমটা ভালো করে বুঝতে চাও তাহলে আমাদের কিন্তু প্রথমে বডি ফ্লুইডসটা আগে বুঝতে হবে। যদি আমরা বডি ফ্লুইডসের জিনিসপত্রগুলো যদি না বুঝতে পারি তাহলে কিন্তু কন্ডাক্টিং সিস্টেমটা আমাদের পুরোপুরি মাথাতেই ঢুকবে না। তার জন্য আমরা প্রথমে পড়ব বডি ফ্লুইডস। তবে বডি ফ্লুইডসের যে পার্টটুকু আমাদের এই কন্ডাক্টিভ সিস্টেমে অর্থাৎ কার্ডিওলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সেইটুকু পার্টটাই নিয়েই একটু আলোচনা করব। তাহলে আজকে আমাদের কন্ডাক্টিভ সিস্টেমের পার্ট ওয়ানের মেন টপিক কি, সেটা হচ্ছে আমাদের বডি ফ্লুইডস। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এখানে দেখো আমি একটা হেডিং দিয়েছি কি বডি ফ্লুইডস, যেটা তোমাদেরকে বললাম। প্রথমে দেখো আমাদের যে হিউম্যান বডিতে আমাদের বডি ফ্লুইডস থাকে, সেই বডি ফ্লুইডসে নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে কতটা, তাহলে আমাদের নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে কতটা 60% হচ্ছে আমাদের নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে বডি ফ্লুইডস থাকে। এই যে বডি ফ্লুইডস বললাম, তাহলে আমাদের বডি ফ্লুইডসের মধ্যে কিছু তো নিশ্চয়ই থাকে, তাহলে আমরা ফ্লুইডস বলবো কেন? তাহলে বডি ফ্লুইডসের মধ্যে কী কী জিনিস কন্টেন্ট করে আছে, তাহলে সেই জিনিসটা দেখি কী কী জিনিস কন্টেন্ট করে আছে। সেটা হচ্ছে তোমরা ইন জেনারেলভাবে তোমরা জানোই ওয়াটার, ব্লাড, এইসব তো তোমরা ইন জেনারেলভাবে জানোই যে জল এবং রক্ত বা ব্লাড, সেটা আমাদের বডি ফ্লুইডসের মধ্যে থাকে। কিন্তু এই দুটো এলিমেন্ট ছাড়াও আরও যে কয়েকটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আছে, সেইটা হচ্ছে আয়ন্স। কী কী আয়ন্স? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ইটিসি। এই যে সমস্ত আয়ন্স, এই আয়ন্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কার্ডিওলজিতে কন্ডাক্টিভ সিস্টেমে। শুধু কন্ডাক্টিভ সিস্টেমও নয়, আমাদের যে মাসল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই আয়নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে বডি ফ্লুইডসের মধ্যে কী কী কন্টেন্ট পেলাম? বডি ফ্লুইডসের মধ্যে আমরা কী কী কন্টেন্ট পেলাম দেখো, কী কী পেলাম? ওয়াটার, ব্লাড, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড। এবার এই যে আয়ন্স বললাম, কি বললাম? আয়ন্স। এই আয়ন্সের মধ্যে থেকে তো আমাদের কিছু পজিটিভ চার্জ জানি আমরা, কিছু পজিটিভ চার্জ আছে, কিছু নেগেটিভ চার্জ আছে। তাহলে সেই আয়নগুলোর মধ্যে কী কী আছে? কিছু পজিটিভ চার্জযুক্ত আয়ন আছে, কিছু নেগেটিভ চার্জযুক্ত আয়নও আছে। এবার আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে এই আয়ন্সগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন। কিন্তু এই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়নের মধ্যে আমাদের বেসিকভাবে অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কোনটা পজিটিভ চার্জযুক্ত আর কোনটা নেগেটিভ চার্জযুক্ত। এই জিনিসটা মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়। তো তোমাদের এই কনফিউশন দূর করার জন্য একটা শর্ট ট্রিক বলি। কোনো ওয়ার্ডের ক্ষেত্রে, যে কোনো ওয়ার্ড বা যে কোনো টার্মিনোলজির ক্ষেত্রে যদি প্রথমে কি বললাম, শব্দটি যদি পেয়ে যাও, যেমন ধরো এই অ্যানাউন্সি বলি, শব্দটা যদি পেয়ে যাও, মানে হচ্ছে কি অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে কি, সেটাকে বলতে পারি আমরা নেগেটিভ, তাই তো? যদি আমরা কোনো ওয়ার্ডের শুরুর দিকে যদি আমরা এই
শব্দটা যদি পেয়ে যায় তাহলে বুঝে নেবে যে ওইটা নেগেটিভ বা অ্যাবসেন্ট কিছু একটা বোঝাবে। তাহলে দেখো অ্যানায়ন যখন আমরা পড়ছি, অ্যানায়ন যখন উচ্চারণটা করছি তখন প্রথমে কী পাচ্ছি, জিনিসটা কিন্তু উচ্চারণ করছি, জিনিসটা কিন্তু বলছি, মিন্স বললাম অ্যাবসেন্ট, তার মানে অ্যানায়ন মানে হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জ। অ্যাবসেন্ট মানে নেগেটিভ দিকটা বোঝাচ্ছে, তার মানে অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ। এই একটা জিনিস মনে রাখবে, অপরটা অটোমেটিক মনে থেকে যাবে। তাহলে কি অপরটা কী হচ্ছে, পজিটিভ চার্জ মানে ক্যাটায়ন, পজিটিভ চার্জকে ক্যাটায়ন, অ্যানায়নের ফর নেগেটিভ মানে নেগেটিভ চার্জ, অর্থাৎ অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত আর ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। তাহলে এই জিনিসটা আমাদের বোঝা গেল। এবার বলি এই চার্জ বা আয়ন্স নিয়ে কেন বলছি বডি ফ্লুইডসের মধ্যে। এই বডি ফ্লুইডস নিয়ে তোমরা ডিটেলসে পড়বো হচ্ছে ফান্ডামেন্টালে, কিন্তু আমরা যেহেতু এখন কার্ডিওলজি কন্ডাক্টিভ সিস্টেমে ঢুকতে যাচ্ছি তাই জন্য আমরা প্রথমে এই আয়ন্সটাকেই বেশি গুরুত্ব দেব আর রাদার দ্যান আদার্স কন্টেন্টস। দেখো এই চার্জ কেন গুরুত্বপূর্ণ বলছি, দেখো তোমরা যখন কন্ডাক্টিভ সিস্টেম পড়েছিলে সেখানে কিন্তু একটা জিনিস পড়েছিলে যে এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হয়। এই ইম্পালস মানে কি, চার্জ অর্থাৎ কারেন্ট জেনারেট হয়, যার জন্য আমাদের এই কন্ডাক্টিভ সিস্টেমটা চালু থাকে আর কি, বা রানিং থাকে। কিন্তু এই যে চার্জ, কী বললাম চার্জ, এই চার্জটা কোথাও থেকে আসে, এইটাতে কোনো দিন আমাদের হয়তো মাথায় আসেনি, কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু ঢোকাচ্ছি। যদি এই চার্জের ব্যাপারটা বা এই বডি ফ্লুইডসের ব্যাপারটা যদি না জানো তোমরা এখন, তাহলে কিন্তু কী অসুবিধা হবে আমি বলে দিচ্ছি। এমনি ইন জেনারেলভাবে আমি পড়াতেই পারি যে এসএ নোড থেকে এই হচ্ছে, এভে নোড থেকে এই হচ্ছে, তারপর বান্ডেল হেজ, তারপর পার্কেনজি ফাইবার, এভাবে এটা ইন জেনারেলভাবে পড়াতে পারি। কিন্তু সেক্ষেত্রে তোমাদের কী অসুবিধা হবে জানো, বলে দিচ্ছি। যখন তোমরা ইসিজি পড়তে যাবে তখন দেখবে তোমাদের বলবে পি ওয়েভ আছে, পি ওয়েভ ওপরে হচ্ছে, মাথায় বসবে পি ওয়েভটা কোথায় জেনারেট হচ্ছে, কার সাথে লিঙ্কড আছে, কেনই বা ওপরে হলো, কেনই বা এইরকম হলো না, এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসবে। তারপরে পিআর ওয়েভ পাবে, এই পিআর ওয়েভটা কী দেখাচ্ছে, কার সাথে লিঙ্ক, কেন পিআর ওয়েভ বললাম, পিআর সেগমেন্ট, এই পিআর সেগমেন্টটা ফ্ল্যাট লাইনে কেন ওয়েভের মতো করে ওপরে উঠলো না, এইরকমভাবে কোয়েশ্চেন আসবে। তারপর হচ্ছে তারপর হচ্ছে কিউ ওয়েভটা কেন নিচে হলো, বা আর ওয়েভটা কেন ওপরে হলো, তারপর এত উঁচুই কেন, পি ওয়েভটা তো এরকমভাবে ব্লান্ট টাইপের হচ্ছে, এরকম হচ্ছিলো, তবে আর ওয়েভটা এরকম কেন হলো, কিউ আর। তারপর হচ্ছে এসটাই বা কেন নিচের দিকে, এই এস ওয়েভটা নিচের দিকে হলো, তারপর এসটি সেগমেন্টটা কেন ফ্ল্যাট লাইন হলো পিআর সেগমেন্টের মধ্যে, তারপরে টি ওয়েভটা কেনই ওপরে হলো নিচে কেন হলো না, বা টিপি সেগমেন্টটা কেনই বা একটা ফ্ল্যাট লাইন হলো। এই যে ইসিজি যে পুরো ব্যাপারটা, এই ইসিজির পুরো ব্যাপারটা তোমরা যদি এই আয়ন্স নিয়ে বা বডি ফ্লুইডসের এই যে আয়ন্স এই পার্টটা যদি না বোঝো তাহলে কন্ডাক্টিভ সিস্টেমও বুঝতে পারবে না আর ইসিজিও বুঝতে পারবে না। ওই শুধু এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হলো, এবি নোডে এই গেল ওই গেল, এই জন্যই থেকে যাবে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা ইসিজিটা কোনো দিন মাথায় ঢুকবে না, তোমরা এই সারা জীবনে মুখস্থ করেই চলে যাবে। তো সুতরাং ওই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এই আয়ন্সের এই ব্যাপারটা অবভিয়াসলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তাহলে চলো শুরু করি এবার। তাহলে বোঝা গেল অ্যানায়ন্স কী আর ক্যাটায়ন্স কী, এই জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারলে। এবার আমাদের যে বডি কম্পার্টমেন্ট আছে, ধরো এটা একটা হিউম্যান বডি, ধরো পিকচারের ওপর যেও না, যাই হোক এই হিউম্যান বডির মধ্যে আমরা হিউম্যান বডিকে দুটো স্পেসে ভাগ করছি। কী কী স্পেসে ভাগ করছি, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেস আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস। মানে কি, একটা হচ্ছে আইসিএস বা ইন্ট্রাসেলুলার স্পেস আর একটা কি হচ্ছে ইসিএস বা এক্সট্রা সেলুলার স্পেস। ঠিক আছে, তাহলে এই দুটো কম্পার্টমেন্টে ভাগ করছে। এবার একটু আগে বললাম যে কিছু কিছু আয়ন্সের এক্সাম্পল দিলাম। এবার এমন তো নয় যে প্রত্যেকটা আয়ন ইসিএসের মধ্যে যেরকম সমানভাবে থাকবে, আইসিএসের মধ্যে যেমন সমানভাবে ভাগ থাকবে তেমন ইসিএসও থাকবে, এমন তো নয়। কোথাও কম কোথাও বেশি এরকমভাবে থাকতেই হবে। কোথাও কিন্তু আইসোটোনিক হিসাবে থাকবে না, অর্থাৎ ইসিএসেও সমান আইসিএসেও সমান, এমনভাবে কিন্তু থাকবে না। যদি সব জায়গায় যদি সমানভাবে থাকতো দুটো কম্পার্টমেন্টে, তাহলে কোনো দিনে তোমার মাসেল কন্ট্রাকশান হতো না। এই মাসেল কন্ট্রাকশানের জন্যই কিন্তু এই আয়নের কম বেশি হওয়াটা বা চার্জের ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো সুতরাং বুঝলাম যে কিছু কিছু আয়ন
আইসিএসে বেশি থাকবে, কিছু কিছু আয়ন ইসিএসে বেশি থাকবে, অর্থাৎ এক্সট্রা সেলুলার স্পেসে বেশি থাকবে। তাহলে বোঝা গেল। এবার দেখি আমি কোথায় কোনটা বেশি থাকে। দেখো আরেকটা দেখে নাও যে মোস্ট কমন পজিটিভ ক্যাটায়ন ইন্ট্রাসেলুলার স্পেসে কোনটা। তাহলে আইসিএসে কী বললাম, আইসিএস অর্থাৎ ইন্ট্রাসেলুলার স্পেসে মোস্ট কমন পজিটিভ ক্যাটায়ন কোনটা, কী হচ্ছে পটাশিয়াম বা K+। তাহলে আইসিএসে সবথেকে বেশি কোনটা থাকছে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। কী বললাম, আইসিএস অর্থাৎ ইন্ট্রাসেলুলার স্পেসে কোন সবথেকে বেশি ক্যাটায়ন কোনটা থাকছে, সেটা হচ্ছে K+, যেটা আমাদের কার্ডিওলজিতে এই ইসিজি বোঝার ক্ষেত্রে আমাদের লাগবে, বা কন্ডাক্টিভ সিস্টেম বোঝার ক্ষেত্রে এই জিনিসটা লাগবে। এরপরে আসি মোস্ট কমন অ্যানায়ন কোথায়, ইসিএসে আইসিএস। একটু আগে আইসিএসে কী বললাম, আইসিএসে মোস্ট কমন ক্যাটায়ন কী হচ্ছে K+। কী বললাম, আইসিএসে মোস্ট কমন ক্যাটায়ন K+। তাহলে অ্যানায়ন তো থাকবে, ক্যাটায়ন যখন আছে অ্যানায়নও থাকতে হবে কিছু। তাহলে আইসিএসে মোস্ট কমন অ্যানায়ন কী হচ্ছে, সেটা হচ্ছে ফসফেট বা PO4। কী বললাম, PO4 ফসফেট। ঠিক আছে, তাহলে আইসিএস মানে ইন্ট্রাসেলুলার স্পেসে মোস্ট কমন ক্যাটায়ন কি, পটাশিয়াম। মোস্ট কমন অ্যানায়ন কি, ফসফেট। মোস্ট কমন ক্যাটায়ন পটাশিয়াম, মোস্ট কমন অ্যানায়ন ফসফেট। ঠিক আছে, এবার আসি ইসিএসে কি, ইসিএসে মোস্ট কমন অ্যানায়ন হচ্ছে ক্লোরিন। কি বললাম, ইসিএস অর্থাৎ এক্সট্রা সেলুলার স্পেসে মোস্ট কমন অ্যানায়ন হচ্ছে Cl- বা ক্লোরিন। আর মোস্ট কমন ক্যাটায়ন, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই কন্ডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে, খুবই ইম্পর্টেন্ট, সেটা কি মোস্ট কমন ক্যাটায়ন হচ্ছে ইসিএস অর্থাৎ এক্সট্রা সেলুলার স্পেস। সে কী হচ্ছে সোডিয়াম কী বললাম, সোডিয়াম। তাহলে কি এখানে একটা ছবি আঁকছি, দেখো এইটা ধরো একটা সেল, ঠিক আছে, এটা একটা সেল। এই সেলের ভেতরের পার্টটাকে বলছে হচ্ছে আইসিএস বা ইন্ট্রাসেলুলার স্পেস, আর বাইরের পার্টটাকে বলছে ইসিএস বা এক্সট্রা সেলুলার স্পেস। বোঝা গেল কোনটাকে তাহলে আইসিএস বলছে আর কোনটাকে ইসিএস বলছে। এবার আসি একটু আগে যে পার্টগুলো বললাম সেই নিয়ে। তাহলে ইসিএসে কী বললাম, ইসিএসে আমাদের সবথেকে বেশি ক্যাটায়ন কোনটা থাকছে, সবথেকে বেশি ক্যাটায়ন হচ্ছে Na+। সবথেকে বেশি ক্যাটায়ন কি Na+। আর আইসিএসে সবথেকে বেশি ক্যাটায়ন কি, সেটা হচ্ছে K+। কী বললাম, K+। তাহলে সেলের ভেতরে সবথেকে বেশি ক্যাটায়ন হচ্ছে K+, বাইরে হচ্ছে Cl-। এই দুটো জিনিসটা আমাদের মেনলি খুব গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস বুলেট পয়েন্ট দিয়ে বোধহয় কোথাও লিখে রেখেছি, যাই হোক, সেটা কি, সেটা হচ্ছে Ca+। কী বললাম, ক্যালসিয়াম প্লাস বা Ca+। সেটা কোথায় বেশি থাকে, সেটাও কিন্তু ইসিএসে বেশি থাকে। বোঝা গেল তাহলে কোনটা কোথায় বেশি থাকে। এইখানে একটা ছবি করেছি, সেটা আমি একটু জুম আউট করছি, সেটা দেখো। বাইরে দেখো এক্সট্রা সেলুলার লিখেছি, এই যে ভেতরটা কিন্তু পয়েন্ট আউট করে বাইরে লিখেছি যে ইন্ট্রাসেলুলার স্পেস, অর্থাৎ এইটা পুরোটা সেল, এইটা পুরোটাই সেল। এই সেলের ভেতরে অংশটা বলে আইসিএস বা ইন্ট্রাসেলুলার স্পেস, আর বাইরেরটাকে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস। তোমরা দেখো বাইরে কী কী লিখেছি, দেখো এক্সট্রা সেলুলারে সবথেকে বেশি কী থাকে, দেখো সোডিয়াম প্লাস আর Cl-, অর্থাৎ অ্যানায়ন হিসাবে থাকছে হচ্ছে ক্লোরিন, আর ক্যাটায়ন হিসাবে থাকছে হচ্ছে সোডিয়াম। বোঝা গেল। আর ইন্ট্রাসেলুলার স্পেসে ক্যাটায়ন হিসাবে থাকছে হচ্ছে K+, আর অ্যানায়ন হিসাবে থাকছে হচ্ছে PO4-। তাহলে বোঝা গেল ইন্ট্রাসেলুলারে কোনটা বেশি থাকে আর এক্সট্রা সেলুলারে কোনটা বেশি থাকে। এইবার আসো আয়ন্সের রোল। একটু আগে কিন্তু আয়ন্সের রোল কিন্তু অনেকটাই বলে দিয়েছি, যে মাসল কন্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু আয়ন্সের রোলটা অনেকটা বেশি। তাই আমি লিখেছি, দেখো ইন দ্য প্রসেস অফ
মাসল কন্ট্রাকশান, যে আমাদের যে মাসলটা কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। যেমন হার্টটা একবার কন্ট্রাক্ট হয়, একবার রিল্যাক্স হয়। কী বললাম? হার্ট একবার কন্ট্রাক্ট হয় আর একবার রিল্যাক্সেশন। এই যে হার্টের যে মাসল, সে মাসলটাই তো কন্ট্রাক্ট আর রিল্যাক্সেশন হচ্ছে। ওইটাই বলছি যে এই মাসল কন্ট্রাকশান আর রিল্যাক্সেশন আইএনসি রুলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন এই মাসল কন্ট্রাকশান হচ্ছে বা রিল্যাক্সেশন হচ্ছে, তখন কিন্তু আয়ন এক্সচেঞ্জ হচ্ছে বা একে অপরের জায়গা নিচ্ছে। অর্থাৎ এইটা ধরো সেল, অর্থাৎ যেইটা আমাদের ভেতরে আছে সেইটা যার বাইরে, সেইটা চলে যায় বাইরে, আর বাইরের জিনিসগুলো আমাদের ভেতরে এন্টার করে। বাইরে কি থাকে বললাম? Na প্লাস সব থেকে বেশি, আর ভেতরে কি সব থেকে বেশি থাকে? K প্লাস। বোঝা গেল? তাহলে সোডিয়াম ভেতরে ঢুকে যায় আর ক্যালসিয়াম ভেতর থেকে বাইরে যায়। এবার তার আগে একটা কথা বলে রাখি, এমন নয় যে সোডিয়াম বাইরে আছে মানে ইসিএসে আছে মানে যে আমাদের ইন্ট্রাসেলুলার স্পেসে বেশি নাই, এমন কিন্তু নয়। সোডিয়াম বাইরে বেশি আছে, বাট ইন্ট্রাসেলুলার স্পেসেও আছে, কিন্তু সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে। ইসিএসে সোডিয়ামের পরিমাণটা বেশি আইসিএসের তুলনায়, তাই আমরা মেনলি সোডিয়ামটাকে ইসিএসে ধরেছি, যেহেতু ইসিএসে আমাদের বেশি। পটাশিয়ামের ক্ষেত্রেও সেম, যে ইন্ট্রাসেলুলার স্পেসে পটাশিয়ামটা বেশি পরিমাণে পাওয়া যায় ইসিএসের তুলনায়। অর্থাৎ আইসিএসে বা ইন্ট্রাসেলুলার স্পেসে পটাশিয়ামের পরিমাণটা ইসিএসের তুলনায় বেশি, তা আমরা পটাশিয়ামটাকে মিলিয়ে আমরা আইসিএসে লিখি। দেখো এখানেও লিখেছি যে দেখো আয়ন এক্সচেঞ্জ টেক প্লেস, মানে আয়ন একে অপরের জায়গা নিচ্ছে। দেখো বাইরে সোডিয়াম আছে, সোডিয়ামটা ভেতরে চলে আসছে, সেলের ভেতরে আসছে, আর পটাশিয়াম ভেতরে বেশি আছে, বেশি থেকে কমের দিকে সে বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তাই লিখেছি দেখো সাম আয়ন এক্সচেঞ্জ এক্সট্রা টু ইন্ট্রা সেলুলার স্পেস, মানে কিছু আয়ন এক্সট্রা সেলুলার থেকে ইন্ট্রাসেলুলারে আসে, ইন্ট্রাসেলুলার থেকে এক্সট্রা সেলুলারে চলে যায়। এবার আছে আমাদের মেন পার্টে আস্তে আস্তে আমি কিন্তু ঢুকছি। সেটা কি? এটা দেখো আয়ন্স রোলস ইন এ কার্ডিয়াক মাসেলস। যেহেতু কন্ডাক্টিভ সিস্টেমে যাচ্ছি, তার জন্য কার্ডিয়াক মাসেল নিয়ে আমরা বেশি ডিসকাশনটা করব। তো যাই হোক, মেন পার্টে যাওয়ার আগে বলেছে আমাদের যে কার্ডিয়াক মাসেল আছে, মাসেলের মধ্যে যে ইম্পর্টেন্ট যে দুটো সেল, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে এসিনোডাল সেল আর একটা হচ্ছে কার্ডিয়ামাইসাইটস, যেটাকে কার্ডিয়াক সেলও বলে। ঠিক আছে, আমাদের ইম্পালস জেনারেট কোথা থেকে হয়? এসিনোডাল সেল থেকে কিন্তু ইম্পালসটা কোথা থেকে জেনারেট হয়? সেটা হচ্ছে এসিনোডাল সেল থেকে আমাদের ইম্পালসটা জেনারেট হয়। আর কোথা দিয়ে যায়? সেটা হচ্ছে কার্ডিয়াক সেলের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, এবার দেখো লিখেছি এভরি হার্ট সেল লিঙ্কড উইথ ইচ আদার থ্রু দ্য গ্যাপ জাংশন। এবার বলি যে এইটা ধরো একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এই সেলের মাঝখানে তো বললাম যে এসিএস থাকে, মানে এক্সট্রা সেলুলার স্পেস যেটাকে আমরা বলছি। এমন তো নয় যে সেল এমন করে গায়ে জড়িয়ে আছে, তেমন গায়ে জড়িয়ে থাকলেও এরকম কিছুটা অল্প হলেও ফাঁকা থাকে। ঠিক আছে, তো এইটা একটা সেল, এইটা একটা সেল, এইরকমভাবে সেল থাকে। এবার সেলগুলো তো একে অপরের সাথে কানেক্টেড থাকতেই হবে, নইলে সেলের প্রপার্টিসগুলো এক সেল থেকে আরেক সেলের মধ্যে কী করে যাবে? নিশ্চয়ই তো কিছুর মধ্যে দিয়ে যাবে, তাই না? নিশ্চয়ই কিছুর মধ্যে দিয়ে যাবে, নইলে তো এই সেলের যা প্রপার্টি তা এই সেলের মধ্যে আটকে থেকে গেল, এই সেলের যা প্রপার্টি এই সেলের মধ্যে আটকে থেকে গেল, তাহলে ঠিকঠাক সেই যে সেলের ওয়ার্ক ফাংশনটা ঠিকঠাক হবে না। আমি জানি একটা অর্গান তো অনেক কটা সেল নিয়ে তৈরি, এবার যদি সেলগুলো নিশ্চয়ই তাহলে একে অপরের সাথে কানেক্টেড থাকবে, নইলে একটা অর্গানের পুরো কাজ হবে কেমন করে, তাই তো? তো এই যে এই সেলগুলো যার মধ্য দিয়ে কানেকশন থাকে সেইটা হচ্ছে গ্যাপ জাংশন। অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে এরকম করে একটা করে গ্যাপ জাংশন থাকে, প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে এরকম একটা গ্যাপ জাংশন থাকে, যার মধ্যে দিয়ে আমাদের সেল প্রপার্টিসগুলো একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ট্রাভেল করতে পারে।
বোঝা গেল? তাহলে এই সেলের প্রত্যেকটা সেলের সাথে কিসের মধ্যে দিয়ে যুক্ত থাকে, সেটা হচ্ছে কি গ্যাপ জাংশন। কিসের মধ্যে দিয়ে? সেটা হচ্ছে গ্যাপ জাংশন। তাহলে ব্যাপারটা তাহলে বোঝা গেল। এখানেও সেই ছবিটা দিয়েছি, এই একটা কম্পার্টমেন্ট করে এঁকেছি, এটা যদি আমি এটা গোল গোল করে রাখলাম, এখানে কম্পার্টমেন্ট করে আঁকা ছিল। এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা কম্পার্টমেন্ট বা এটা একটা সেল, এটা একটা সেল। এই প্রত্যেকটা সেল কিসে দ্বারা একে অপরের সাথে যুক্ত? গ্যাপ জাংশন দ্বারা। এরকম করে গ্যাপ জাংশন দ্বারা একে অপরের সাথে যুক্ত। তাহলে বোঝা গেল। এবার আছে আয়ন এক্সচেঞ্জটা কী করে হয়। আয়ন এক্সচেঞ্জটা কী করে হয় বললাম একটু আগে, যে মাসেল কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের সময় যে আয়ন এক্সচেঞ্জ হয়, কিছু আয়ন এক্সট্রা থেকে ইন্ট্রাতে আসে, কিছু আয়ন ইন্ট্রা থেকে এক্সট্রাতে চলে যায়। তাহলে বোঝা গেল। নিশ্চয়ই তো কিছু না কিছু তো একটা থাকবে। কি বললাম একটু আগে? গ্যাপ জাংশনের কথাটা বললাম। প্রত্যেকটা সেলের সাথে গ্যাপ জাংশনের মধ্যে থেকে আছে, কিন্তু সেলের সাথে কিন্তু এক্সট্রা সেলুলার স্পেসের সাথে কিন্তু নিশ্চয়ই তাহলে তো আর অন্য কোনো লিঙ্ক থাকবে। এই গ্যাপ জাংশন থেকে তো শুধু সেলের সাথে সেল যাচ্ছে, কিন্তু সেল থেকে এক্সট্রা সেলুলার স্পেসে যাচ্ছে না। তাহলে ইন্ট্রা আর এক্সট্রার মধ্যে কিছু তো আর একটা এরকম জাংশন থাকবে, যেমন সেল টু সেলের মধ্যে গ্যাপ জাংশন আছে, তেমনই ইন্ট্রা তো এক্সট্রার মধ্যে কিছু একটা জাংশন থাকবে। সেই জাংশনের মধ্যে দিয়ে আমাদের এই আয়ন্সগুলো একটা থেকে আরেকটায় প্রপার্টি হিসাবে একটা থেকে একটায় যাওয়া আসা করবে বা এক্সচেঞ্জ হবে মাসের কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে। তাহলে দেখো সেই জাংশনটা কি, তাহলে সেই জাংশনটা হচ্ছে চ্যানেল। এই জিনিসটা আমরা আগে বহুবার পড়েছি, হয়তো অনেকজন বুঝেছে, অনেকজন বোঝেনি যে ব্যাপারটা কী। এটাকে হচ্ছে চ্যানেল। তাহলে ইন্ট্রা আর এক্সট্রা এই দুটো স্পেসের মধ্যে যে জাংশনটা হচ্ছে, যার মধ্যে দিয়ে আয়ন্স এক্সচেঞ্জ হয়, সেটা হচ্ছে চ্যানেল। চ্যানেল। বোঝা গেল? এই চ্যানেল কয়টা চ্যানেল আছে আমাদের সেটা হচ্ছে সোডিয়াম চ্যানেল আছে একটা, পটাশিয়াম চ্যানেল আছে একটা, আর একটা আছে ক্যালসিয়াম চ্যানেল। কি? সোডিয়াম চ্যানেল একটা, পটাশিয়াম চ্যানেল একটা, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। তাহলে দেখো এখানে তাই করেছি। এটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, আর এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল। বোঝা গেল? সোডিয়াম চ্যানেল, এটা হচ্ছে সোডিয়াম চ্যানেল, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, আর এটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই চ্যানেলের মধ্যে দিয়ে আয়নগুলো আমাদের এক্সচেঞ্জ হয় ইন্ট্রা টু এক্সট্রা। এবার এক্সচেঞ্জটা কী করে হয়? এক্সচেঞ্জটা হয় সব সময় হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। কিসের মধ্যে দিয়ে এক্সচেঞ্জ হয়? সেটা হচ্ছে গেটের মধ্যে দিয়ে। কিন্তু এই গেট বা এই জাংশনগুলো কিন্তু স্পেসিফিক থাকবে। স্পেসিফিক আয়নের জন্য স্পেসিফিক গেট। কী বললাম? স্পেসিফিক আয়নের জন্য স্পেসিফিক গেট। এই যে তিনটা চ্যানেল, সে গেটগুলোকে কী বললাম? চ্যানেল। এই যে তিনটা চ্যানেলের কথা বললাম, কী কী চ্যানেল বললাম? সোডিয়াম চ্যানেল বললাম, পটাশিয়াম চ্যানেল বললাম, ক্যালসিয়াম চ্যানেল বললাম। এইখানে তিনটা গেট দেখতে পাচ্ছি আমরা। এমন নয় যে সোডিয়াম যে আছে সেই সোডিয়ামটা এই ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে এন্টার করে গেল, এমন হবে না। কে বললাম? এই সোডিয়াম চ্যানেলটা কখনোই কিন্তু ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে এন্টার করতে পারবে না। কোথা দিয়ে এন্টার করবে? ও শুধুমাত্র সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়েই এন্টার করতে পারবে, ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু এন্টার করতে পারবে না। ঠিক একই রকমই এইখানে তিনটা চ্যানেল দেখতে পাচ্ছি, আর এখানে পটাশিয়াম দেখতে পাচ্ছি। পটাশিয়াম কিন্তু কোনোভাবে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল বা সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে বেরাতে পারবে না। ও কোথা দিয়ে বেরাতে পারবে? কোথা দিয়ে এক্সচেঞ্জ হবে? সেইটা এক্সচেঞ্জ হবে শুধুমাত্র তার যে স্পেসিফিক গেট বা পটাশিয়াম চ্যানেল যেটা বলছি, সেই স্পেসিফিক গেটের মধ্যে দিয়ে সে পটাশিয়ামটা যেতে পারবে। তাহলে স্পেসিফিক গেটটা কি? সেটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল। তার মানে প্রত্যেকটা আয়নের জন্য গেট কিন্তু স্পেসিফিক বা চ্যানেল কিন্তু স্পেসিফিক, যার জন্য যেটা অ্যালোটেড থাকবে সে সেটাই পাবে, তার এক্সট্রা কিন্তু অন্য কোনো গেট দিয়ে বেরাতে পারবে না। তাহলে প্রত্যেকটা আয়নের জন্য প্রত্যেকটা চ্যানেল কিন্তু অ্যালোকেটেড অলরেডি করে দিয়েছে। সোডিয়ামের জন্য কোন চ্যানেল বা কোন গেট অ্যালোকেট করেছে? সেটা হচ্ছে সোডিয়াম চ্যানেল। পটাশিয়ামের জন্য কোন চ্যানেল বা কোন গেট অ্যালোকেট করেছে? সেটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল। আর ক্যালসিয়ামের জন্য কোন গেটটা অ্যালোকেট করেছে? সেটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য কোন চ্যানেলটা অ্যালোকেট করেছে? সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। তাহলে এই জিনিসটা বোঝা গেল। এবার
আরেকটা জিনিস বলে রাখি যে এই হায়ার কনসেন্ট্রেশন আর লোয়ার কনসেন্ট্রেশনটা ব্যাপারটা যে বললাম যে এই আয়ন্সগুলো সবসময় হাই থেকে লোয়ে যায়, কিন্তু এমন নয় যে লো থেকে হাই যাবে না, সেক্ষেত্রে একটা প্রসেস আছে। কিন্তু এই যে হাই থেকে লোয়ে আসে এই জিনিসটা তোমরা ভালো করে বোঝো। যে ধরো একটা জলের ট্যাঙ্ক আছে আর নিচে একটা বালতি আছে, ঠিক আছে? এটা ধরো একটা জলের ট্যাঙ্ক, এটা একটা নিচে বালতি, আর এখানে ধরো একটা পাইপ রাখা আছে। এবার বলো জল সব থেকে বেশি কোথায় থাকবে? ট্যাঙ্কের নিশ্চয়ই বেশি থাকবে। সেই ট্যাঙ্ক থেকে আমরা কোথায় ফিল আপ করি? বালতিতে ফিল আপ করি, ঠিক আছে? তাহলে এই জলটা সব থেকে কম শক্তি বা শক্তি লাগবেই না, এমনি এমনি চলে যাবে কোথা দিয়ে? সেটা হচ্ছে এই ট্যাঙ্ক থেকে বালতিতে, মানে ট্যাঙ্কে যে জলটা বেশি ছিল সেই জলটা বেশি জল থেকে কম জায়গায় জলটা কিন্তু কোনো শক্তি ছাড়া, কোনো পাওয়ার ছাড়াই কিন্তু তারা কিন্তু ফট করে চলে যাচ্ছে, বা কোনো এনার্জি ছাড়াই কিন্তু সেই জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে ট্যাঙ্ক থেকে বালতির মধ্যে। তাহলে বোঝা গেল এখান থেকে একটা জিনিস কি আইডিয়া করতে পারি, জলের কনসেন্ট্রেশনটা যেহেতু এই ট্যাঙ্কের মধ্যে বেশি আর জলের কনসেন্ট্রেশনটা এই যে বালতির মধ্যে কিন্তু কম। কী বললাম? জলের কনসেন্ট্রেশন কোথায় বেশি? জলের ট্যাঙ্কে, আর বালতিতে জলের কনসেন্ট্রেশনটা কম। তাহলে হায়ার থেকে লোয়ারে জলটা খুব ইজিলিভাবে পাস করে যাচ্ছে উইদাউট ইউজিং এনি এনার্জি, মানে কোনো এনার্জি ইউজ ছাড়াই কিন্তু জল কিন্তু এমনি এমনি পাস করে যাচ্ছে বালতিতে। এই প্রপার্টিটাই অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে এই আয়ন এক্সচেঞ্জের ক্ষেত্রে। বললাম এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি কাজে লাগে আমাদের এই আয়ন এক্সচেঞ্জের ক্ষেত্রে। এই জিনিসটা একটু পরে বলছি আমি। আয়ন এক্সচেঞ্জের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা আগে তুমি দেখে নাও। এক্সাম্পল কী আছে দেখো, এক্সাম্পল হিসেবে দিয়েছি দেখো। সোডিয়াম সব থেকে বেশি কোথায়? ইসিএসে, অর্থাৎ এক্সট্রা সেলুলার স্পেসে সব থেকে সোডিয়াম হচ্ছে বেশি। সে যেহেতু বেশি আছে, মানে হায়ার কনসেন্ট্রেশনটা আছে এক্সট্রা সেলুলার স্পেসে, তাহলে সোডিয়ামটা কোথায় পাস করবে? এক্সট্রা সেলুলার স্পেস থেকে ইন্ট্রাসেলুলার স্পেসে, যেহেতু ইন্ট্রাসেলুলার স্পেসে লোয়ার কনসেন্ট্রেশনটা আছে, তাহলে হায়ার থেকে লোয়ারে আসবে। কোথা দিয়ে আসবে? সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে সেই সোডিয়ামটা এক্সচেঞ্জ হবে। এখানে সোডিয়াম আয়নের এক্সচেঞ্জ হলো কার মধ্যে দিয়ে? সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে। কোথা থেকে আসলো? ইসিএস থেকে আইসিএসে। মানে আরেকটা এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে কি পটাশিয়াম। কী বললাম? পটাশিয়াম দেখো, পটাশিয়ামটা বেশি কোথায়? পটাশিয়ামটা সব থেকে বেশি হচ্ছে ইন্ট্রাসেলুলার স্পেসে, তার মানে হায়ার কনসেন্ট্রেশন কোথায়? ইন্ট্রাসেলুলার স্পেসে। আর লোয়ার কনসেন্ট্রেশনটা কোথায়? লোয়ার কনসেন্ট্রেশনটা হচ্ছে আমাদের এক্সট্রাসেলুলার স্পেসে। তাহলে বোঝা গেল। তাহলে এবার পটাশিয়ামটা কোথা থেকে কোথায় যাবে? নিশ্চয়ই ইন্ট্রা থেকে এক্সট্রাতে যাবে, যেহেতু ইন্ট্রাতে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে। তাহলে এই যে পটাশিয়াম বলছেন, তাহলে এই পটাশিয়ামটা কার মধ্যে দিয়ে বা কোন গেটের মধ্যে দিয়ে এক্সট্রা সেলুলার স্পেসে যাবে? একটু আগেই বললাম যে পটাশিয়ামের জন্য কোন গেট অ্যালোকেট করে রেখেছে, সেটা হচ্ছে পটাশিয়াম চ্যানেল। তাহলে পটাশিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে এই পটাশিয়ামটা হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, অর্থাৎ আইসিএস থেকে ইসিএসের মধ্যে ট্রাভেল করবে। তাহলে এটা হলো পটাশিয়ামের ক্ষেত্রে আয়ন এক্সচেঞ্জ। ঠিক ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রায়, ক্যালসিয়াম কোথায় বললাম? ক্যালসিয়ামের পরিমাণটা আছে বেশি হচ্ছে ইসিএস অর্থাৎ এক্সট্রা সেলুলার স্পেসে বেশি ইন্ট্রাসেলুলার স্পেসের তুলনায়। তাহলে হায়ার কনসেন্ট্রেশন কোথায়? ইসিএস। লোয়ার কনসেন্ট্রেশন কোথায়? আইসিএস। তাহলে এই ক্যালসিয়ামটা কোথা থেকে কোথায় ট্রাভেল করবে? ইসিএস থেকে আইসিএসে। কী বললাম? ক্যালসিয়াম চ্যানেলটা কোথা থেকে ট্রাভেল করবে? ইসিএস থেকে আইসিএসে। কার মধ্যে দিয়ে করবে, অর্থাৎ কোন গেটের মধ্যে দিয়ে আসবে? সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। ক্যালসিয়ামের জন্য যেটা অ্যালোকেট করা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল। তাহলে ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে ক্যালসিয়ামটা ইসিএস থেকে আইসিএসে আসবে। সোডিয়াম ইসিএস থেকে সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে আইসিএসে আসবে। পটাশিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে আইসিএস থেকে ইসিএসে যাবে। বোঝা গেল? কিন্তু কি এই যে সোডিয়াম চ্যানেলটা, সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়ন কিন্তু আইসিএস থেকে ইসিএসে সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবে না বা এক্সচেঞ্জ হতে পারবে না, যেহেতু সোডিয়ামের পরিমাণটা ইসিএসে বেশি, আইসিএসে কম। এবার কি বললাম? কম থেকে বেশিতে যেতে কিন্তু পারবে না। আয়ন এক্সচেঞ্জ চ্যানেলের মধ্যে দিয়ে কোথা থেকে কোথায় হয়? হায়ার থেকে লোয়ারে হয়। কিন্তু আর সোডিয়াম হায়ার কোথায়? ইসিএস। কম কোথায় বা লোয়ার কোথায়? আইসিএস।
তাহলে আইসিএস থেকে সোডিয়াম কিন্তু কখনো ট্রাভেল করতে পারবে না ইসিএসে এই সোডিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে। ঠিক ব্যাপারটা এরকম। এই যে একটু আগে যে এই ট্যাঙ্কের ব্যাপারটা বললাম, এই যে জল, এই জল কি এখান থেকে এই পাইপের মধ্যে দিয়ে কি এটার মধ্যে যাবে? যাবে না নিশ্চয়ই। যেহেতু এখানে জলের পরিমাণটা বেশি, তার জন্য জল বালতি থেকে এসে যাবে না, ওখানে যেতে গেলে এনার্জির প্রয়োজন, সেটা একটু পরে বলছি। তাহলে এই জিনিসটা আমাদের বোঝা গেল, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই জিনিসটা বোঝা গেল। তাহলে দেখো এই যে ট্যাঙ্কি আর বাল্টের যে এক্সাম্পলটা দিলাম, হায়ার কনসেন্ট্রেশন আর লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার থেকে লোয়ারে কোনো এনার্জি ছাড়াই চলে আসছে, কিন্তু লোয়ার থেকে হায়ারে কিন্তু যেতে পারছে না, সেই জিনিসটা লিখেছি। সো হোয়েন আয়নস ট্রাভেল হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, যখন আয়নগুলো হায়ার কনসেন্ট্রেশন অর্থাৎ যেখানে পরিমাণ বেশি, সে থেকে যখন লোয়ার কনসেন্ট্রেশনে আসে, তখন কিন্তু কোনো এনার্জির কিন্তু প্রয়োজন হয় না। তারপরে কি, যখন আয়নগুলো হায়ার থেকে লোয়ারে আসে তখন কিন্তু কোনো এনার্জির প্রয়োজন হয় না। কেন হয় না সেটা একটু আগেই বললাম, আবার বলে দিচ্ছি। এই জলের ট্যাঙ্কির কথা, সবার বাড়িতে তো নিশ্চয়ই জলের ট্যাঙ্ক আছে, আশা করি সবার বাড়িতেই আছে। ধরো জলের ট্যাঙ্ক, এটা বাল্টি, তাহলে এখানে ট্যাঙ্কি থেকে বাল্টি ফিল আপ করতে গিয়ে কোনো শক্তি লাগে? জাস্ট কলটা খুলে দেবে, এমনি এমনি জলে ভর্তি হয়ে যাবে। সেখান থেকে কোনো এক্সট্রা কোনো এনার্জি লাগছে? কোনো এনার্জি লাগছে না। কোনো কি এনার্জি লাগছে? কোনো এনার্জি লাগছে না। কিন্তু সেকেন্ড সিনারিওতে যখন আসবে, কি বললাম, সেকেন্ড সিনারিওটা কি? সেকেন্ড সিনারিও হচ্ছে যখন তুমি লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাবে। কি বললাম? লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাবে, তখন কিন্তু এনার্জি লাগবে। ঠিক ব্যাপারটা এরকম। ধরো এইটাতে এটা একটা ক্লাসরুম, ঠিক আছে? ক্লাসরুমে ধরো 50 জন থাকার কথা, ঠিক আছে? 50 জন ম্যাক্সিমাম থাকবে, তার বেশি কিন্তু থাকবে না। এখানে ধরো 50 জনই আসছে, ঠিক আছে? আর এখানে একটা স্টুডেন্ট আছে। এবার এই 50 জন স্টুডেন্ট, ধরো এই ঘর থেকে 50 জন স্টুডেন্টকে বাইরে তো সহজে বেরিয়ে যেতে পারবে, তাই তো? বাইরে সহজে বেরিয়ে যেতে পারবে, কিন্তু এই যে একজন স্টুডেন্ট কি সহজে কি ঘরে আসতে পারবে? স্পেস কোথায় যে একজন সহজে যে ভেতরে ঢুকবে? যদি একে ভেতরে ঢুকতে হয়, তাহলে আমাকে একে বাইরে থেকে ফোর্স দিতে হবে, বা কিছু একটা এনার্জি দিতে হবে, যাতে এই একটা স্টুডেন্ট যে যেন তেন প্রকারেও যেন এই রুমের ভিতরে ঢুকে। এই জিনিসটা তোমাদের একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝায়। সেটা হচ্ছে তোমরা যারা ওই বনগাঁ সাইডে আছে, বা যারা অশোকনগর থেকে ডিউটি করেছো এনআরএস আসার সময়, তারা ভালো করেই জানবে বনগাঁ লোকালের ব্যাপারটা। কী বলো? বনগাঁ লোকাল জানো অফিস আওয়ারে কী লেভেলের না ভিড়টা হয় বনগাঁ লোকালে। এবার আমরাই যেমন ফেস করেছি, বা অনেকেই জিনিসটা ফেস করে, তোমরা জানো কী লেভেলের ভিড়টা হয়। এটা ধরো একটা বনগাঁ লোকালের একটা কম্পার্টমেন্ট, অফিস আওয়ার কি সবসময় তো ভিড় থাকে, তাই এই ধরো কম্পার্টমেন্টে অলরেডি মোটামুটি 90 জন থেকে 100 জন মতো ধরো এটা একটা কম্পার্টমেন্ট। এই কম্পার্টমেন্টে ধরো ইন জেনারেল ধরো 50 জন ভালো মতো দাঁড়িয়ে বসে যেতে পারবে। জাস্ট সাপোজ ধরলেন এখানে অফিস আওয়ারে অলরেডি 50 জন কেন 60, 70, 80 জন পর্যন্ত ঢুকে বসে থাকে। এবার ধরো এই বনগাঁ এলাকার অলরেডি দমদম ক্যান্টনমেন্ট পার করে চলে আসছে, সেই এই কম্পার্টমেন্টটা কতজনকে নিয়ে চলে আসছে? 80 জনকে অলরেডি ক্যারি করে নিয়ে চলে আসছে। সেখানে আমাদের থাকার কথা ছিল কিন্তু 50। যাই এখানে ধরো তুমি বারাসাতে দাঁড়িয়ে আছে একজন, ঠিক আছে? তুমি বারাসাতে একজন হিসাবে দাঁড়িয়ে আছো, তোমাকে এবার হাবড়া বা বনগাঁ তোমাকে যেতে হবে। এবার তোমাকে এই কম্পার্টমেন্টে ঢুকতে গিয়ে তুমি কি সহজে ঢুকতে পারবে? উল্টা যখন বারাসাত আসবে, 80 জন থেকে 20 জন হলে কিন্তু খুব ইজিলিভাবে কিন্তু বেরিয়ে চলে আসতে পারবে। এই 20 জনকে তো ইজিলি বেরিয়ে চলে আসতে হবে, তাও কিন্তু 60 জন থাকছে। কিন্তু তুমি একা আছো আর তোমাকে এই কম্পার্টমেন্টে ঢুকতে হবে, তোমাকে ইজিলি ঢুকতে পারবে? নিশ্চয়ই ঢুকতে পারবে না। তোমাকে সেই বাইরে থেকে ঠেলে ফোর্স দিয়ে তোমাকে এখানে ঢুকতে হবে। তাহলে কি, তুমি যখন এই কম্পার্টমেন্টে ঢুকছো তখন তোমার একটা ফোর্স দিতে হচ্ছে। তাহলে কি, তুমি যেহেতু একা আছো তাহলে তোমার কনসেন্ট্রেশনটা কম, আর কম্পার্টমেন্টে বনগাঁ লোকালের সেখানে কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি। তো
অক্সিজেনের তুলনায় অনেক বেশি। এই কম থেকে বেশিতে যখন যাচ্ছে তখন তোমার এটা কিন্তু ফোর্স বা একটা এনার্জি দিয়ে ঢুকতে হচ্ছে সেই কম্পার্টমেন্টে। তাহলে বোঝা গেল এই জিনিসটা। আমি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এই যে যখন লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যখন আমরা এন্টার করবে এই আয়ন্স, তখন কিন্তু একটা এনার্জি দরকার। সেই এনার্জি থেকে এটিপি, ঠিক আছে। এবার এই এনার্জিটা এমনি আসে না, তার জন্য এনার্জি প্রডিউস করার জন্য পাম্প নিডেড। কি বললাম? পাম্প নিডেড। যেমন ধরো একটা সাপোজ এই জল তোলার ক্ষেত্রে বলো, ভূগর্ভস্থ জল বা মাটির নিচে যে জলটাকে, যেটা আমরা পানীয় জল হিসেবে গ্রহণ করি আর কি, সেই জলটা যখন আমরা ওপরে তুলছি তখন কি আমরা পাম্প ইউজ করি? তো কি বলে, মোটর পাম্প ইউজ করি। সেই মোটর পাম্পটা ইউজ করে সেই জলটা ওপরে কিন্তু আমরা তুলি। সেই রকমই একটা পাম্প আমরা কি এনার্জি প্রডিউস করছে। সেই পাম্পের মধ্যে এনার্জি প্রডিউস হলে তাহলে সেই আয়নটা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যেতে পারছে। কী বললাম? এই পাম্পটা দরকার। তাই পাম্প অলসো এ গেট ফর আয়ন্স এক্সচেঞ্জ ফ্রম লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশন। কী বললাম? এই পাম্পটা কিন্তু দরকার আয়ন এক্সচেঞ্জের ক্ষেত্রে, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন। এক্সাম্পল হিসাবে প্রচুর আছে। সেই এক্সাম্পল হিসেবে কি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটন পাম্প। হয়তো তোমরা পড়েছ প্রোটন পাম্প ইনহিবিটার ড্রাগসে। তো এই হচ্ছে ব্যাপার। পাম্পটা কিসের জন্য কাজে লাগছে? যখন এই লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যখন যাচ্ছে আয়ন্স, তখন কিন্তু এই পাম্পটা দরকার। তাহলে এই জিনিসটা আমাদের বোঝা গেল। এবার আসি মেন জিনিসটাতে। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা আমাদের এখন কাজে লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা কি, সেলস আয়ন মুভমেন্ট ইন কার্ডিয়াক সেল। কী বললাম? সেলস আয়ন মুভমেন্ট ইন কার্ডিয়াক সেল। এবার সবসময় তো কার্ডিয়াক সেল করতে থাকবে না, কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয় না। একটা সময় রেস্টিং ফেজেও কিন্তু থাকে। কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়ে যাওয়ার পর রেস্টিং ফেজেও থাকে। যখন রেস্টিং ফেজ থাকে, অর্থাৎ কি রেস্ট পজিশনে থাকছে। রেস্ট পজিশন কি, যখন আমরা শুয়ে থাকি তখন কি কোনো কাজ করি? নিশ্চয়ই কোনো কাজ করি না, শুধু নিথরভাবে শুয়ে থাকি, অর্থাৎ রেস্ট করি। সেই রকমই আমাদের সেলও কিন্তু রেস্ট করে। যখন এই রেস্টিং পজিশনে যখন সেলটা থাকে তখন কিন্তু কোনো আয়ন এক্সচেঞ্জ হয় না। কি বললাম? যখন রেস্টিং হিসাবে থাকে তখন কিন্তু নো আয়ন এক্সচেঞ্জ। কি বললাম? নো আয়ন এক্সচেঞ্জ। রেস্টিং পজিশনে কোনো আয়ন এক্সচেঞ্জ হয় না। তখন আমাদের সেলের এনার্জিটা কত থাকে? দেখো, যখন আয়ন এক্সচেঞ্জ হচ্ছে নিশ্চয়ই চার্জের আদান প্রদান হচ্ছে। চার্জের এক্সচেঞ্জ হওয়া মানে কি? কারেন্ট এক্সচেঞ্জ হওয়া। কারেন্ট এক্সচেঞ্জ হওয়া মানে কি? নিশ্চয়ই কোনো এনার্জি থাকবে। সেই এনার্জিটা কখন, মানে এই এনার্জিটা কত? যখন রেস্টিং পজিশনে যখন সেলটা থাকছে তখন এনার্জিটা থাকছে হচ্ছে আমাদের -90 মিলি ভোল্ট। রেস্টিং পজিশনে আমাদের কার্ডিয়াক সেলের এনার্জি কত? -90 মিলি ভোল্ট। কী বললাম? -90 মিলি ভোল্ট। তাহলে বোঝা গেল। এবার এই যখন সেলটা যখন কিছুটা যখন রেস্টিং পজিশনে আছে, যখন সেলটা যখন রেস্টিং পজিশনে চলে যায় তখন কিন্তু কী বললাম, আয়ন তো কোনো এক্সচেঞ্জ হয় না, কিন্তু সেখানে কিন্তু কিছুটা পরিমাণে পটাশিয়াম কিন্তু লিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। পটাশিয়াম কিন্তু লিকেজ হয়। এই পটাশিয়াম লিকেজের কারণে কিন্তু এনার্জিটা - মিলি ভোল্টে চলে যায়। এবার দেখো জিনিসটা একটু বোঝায়, এই পেজটাতে বোঝাচ্ছি। দেখো, এটাকে একটা সেল ধরো, এইটা একটা সেল। এখানে পজিটিভ চার্জ যেমন আছে, নেগেটিভ চার্জও আছে, আয়নও আছে, ক্যাটায়ন আছে। ক্যাটায়ন কি? পটাশিয়াম। অ্যানায়ন কি? PO4। ঠিক আছে। এবার দেখো, পজিটিভ চার্জ যখন বাইরে বেরোতে থাকবে, কি এখানে এখন দুটো পজিটিভ চার্জ আছে, দুটো নেগেটিভ চার্জ আছে। ধরো একটা পজিটিভ চার্জ বাইরে বেরিয়ে চলে আসলো, একটা পজিটিভ চার্জ বাইরে বেরিয়ে চলে আসলো। তাহলে এখন সেলের অবস্থা কী দাঁড়ালো? এটা সেলটা ছিল, সেলের এখন অবস্থা দাঁড়ালো দুটো নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ। তাহলে সেলের চার্জের মানটা কত হবে? নিশ্চয়ই নেগেটিভ হবে।
তাই তো নিশ্চয়ই নেগেটিভে হবে। সেটাই বলা হচ্ছে যখন সেল যখন রেস্টিং ফেজে থাকছে তখন কিন্তু পুরো সব কটা কিন্তু চ্যানেল কিন্তু বন্ধ থাকে, চ্যানেলের মধ্যে থেকে কোনো আদান প্রদান হয় না, কিন্তু তারপরেও কিন্তু পটাশিয়াম কিন্তু লিকেজ হয় এই মেমব্রেনের মধ্যে দিয়ে। যখন আমি ইসিজিটা পড়াবো তখন আরেকটু এটাকে এলাবোরেট করব কোথা দিয়ে এইটা কিন্তু লিকেজ হয়। ঠিক আছে, এই যে লিকেজটা হচ্ছে সব চ্যানেল বন্ধ, রেস্টিং পজিশন মানে সব কিছুই বন্ধ, পুরো রেস্ট, কোনো কাজ হবে না, তাহলে সব চ্যানেল বন্ধ, সব জাংশন কিন্তু বন্ধ, কোথা দিয়ে কিন্তু না আয়ন ঢুকবে না আয়ন বেরাবে। কিন্তু তারপরেও আমাদের যে এই সেলের যে মেমব্রেন আছে সেই মেমব্রেনের মধ্যে দিয়ে কিন্তু পটাশিয়াম কিন্তু আইসিএস থেকে ইসিএসে কিন্তু লিকেজ করে। সেই লিকেজের জন্যই কিন্তু মেনলি আমাদের এই এনার্জিটা -90 মিলিভোল্টে গিয়ে পৌঁছায়। ঠিক আছে, সেই জিনিসটা আমরা লিখেছি বিকজ পটাশিয়াম লিক থ্রু দ্য সেল মেমব্রেনস। যেহেতু পটাশিয়ামটা ওই সেল মেমব্রেনের মধ্যে দিয়ে আমাদের লিকেজ করে, তাই জন্য এই এনার্জিটা -90 মিলিভোল্ট। সেই জিনিসটাও এখানে একটু যেটা বললাম এলাবোরেট করে লিখেছি। বলছে অ্যাট দ্য রেস্ট কার্ডিয়াক সেল ক্লোজ অল দ্য চ্যানেল। কী বললাম, যখন রেস্টিং পজিশনে থাকে তখন কিন্তু প্রত্যেকটা চ্যানেল, এই ধরো এইটা ধরো একটা সেল, ঠিক আছে, এইটা একটা সেল, সেলের মধ্যে কী বলুন, এটা ধরো সোডিয়াম চ্যানেল, এটা ধরো সোডিয়াম চ্যানেল, এটা ধরো পটাশিয়াম চ্যানেল, আর এটা ধরো ক্যালসিয়াম চ্যানেল। ঠিক আছে, যখন রেস্টিং পজিশনে যখন থাকছে সেলটা তখন কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু পুরো টোটালটাই কিন্তু বন্ধ থাকছে, টোটাল বন্ধ, অর্থাৎ দরজা কিন্তু বন্ধ রেস্টিং পজিশনে। সেটাই বলা হচ্ছে যে যখন রেস্টিং পজিশনে যখন থাকছে তখন কিন্তু ক্লোজ অল দ্য চ্যানেল, পুরো চ্যানেল কিন্তু ক্লোজ আপ হয়ে যায়। সেখানে কি নো আয়ন এক্সচেঞ্জ। এবার দেখো যদি দরজা বন্ধ হয়ে যায় তাহলে কি পটাশিয়াম কি এখান থেকে বাইরে ট্রাভেল করতে পারবে না। সোডিয়াম কি বাইরে থেকে ভেতরে ট্রাভেল করতে পারবে না। ক্যালসিয়াম কি বাইরে থেকে ভেতরে ট্রাভেল করতে পারবে না। দরজা যেহেতু বন্ধ, পুরো আয়ন এক্সচেঞ্জ বন্ধ। বোঝা গেল। বাট যে জিনিসটা বললাম, স্লাইড পটাশিয়াম লিক পসিবল, কিন্তু কিছুটা পরিমাণে পটাশিয়াম লিকেজ হতে পারে, যার জন্য দ্যাটস ওয়াই এনার্জি ইনসাইড দ্য সেল নেগেটিভ অ্যাট দ্য রেস্ট। যার জন্য যেহেতু পটাশিয়ামটা লিকেজ হচ্ছে, একটু আগে যেটা বললাম, দুটো পজিটিভ দুটো নেগেটিভ, এখান থেকে রেস্টিং পজিশনে দুটো পজিটিভ আছে দুটো নেগেটিভ আছে, কিন্তু যদি এই পজিটিভ যদি তারপরে যদি লিকেজ হয়ে যায় সেল মেমব্রেনে এখান দিয়ে, তাহলে এখানে এখন একটাই পজিটিভ দুটো নেগেটিভ থাকলো, তাহলে পুরো সেলটার ভেতরটা নেগেটিভ চার্জে চলে আসলো। সেটাই বলা হচ্ছে, যার জন্য এনার্জি এই সেলের ভেতরে কিন্তু নেগেটিভ হিসাবে থাকে, যেটাকে আমরা বলি আরএমপি বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে রেস্টিং পজিশনের সেলের আরএমপি কত? -90 মিলিভোল্ট। এই জিনিসটা যেন মাথায় একদম থাকে, কারণ এর পরের ক্লাসে আমি কিন্তু এই -90 মিলিভোল্ট থেকে কিন্তু শুরু করব। কারণ অর্থাৎ কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল কিন্তু বা কন্ডাক্টিং সিস্টেমে কিন্তু ব্যাপারটা কিন্তু -90 মিলিভোল্ট থেকে কিন্তু শুরু করব। তাহলে কি বললাম, সেল রেস্টিং পজিশানে আমাদের আরএমপি কত বা এনার্জির পরিমাণটা কত, সেটা কি -90 মিলিভোল্ট। এই -90 মিলিভোল্ট কখন থাকে? যখন কার্ডিয়াক সেলটা রেস্টিং পজিশনে থাকে, অর্থাৎ কোনো আয়ন এক্সচেঞ্জ হয় না। নো আয়ন এক্সচেঞ্জ মানে হচ্ছে কি নো মাসল কন্ট্রাকশন মানে কি নো কন্ডাক্টিভ সিস্টেম মানে কি নো ব্লাড এক্সচেঞ্জ, কি বলবো, নো ব্লাড ফিল্ট্রেশন বা যাই বলি না কেন। তাহলে বোঝা গেল এই -90 মিলিভোল্ট মানে হচ্ছে যখন কার্ডিয়াক মাসেলটা বা কার্ডিয়াক সেলটা যখন রেস্টিং পজিশনে থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাস যখন শুরু করবো তখন কিন্তু এই -90 মিলিভোল্টটাকে নিয়ে কিন্তু কাজটা হবে এই কন্ডাক্টিভ সিস্টেমের সেকেন্ড পার্টে। তাহলে বোঝা গেল আমাদের এই বডি ফ্লুইডসের ব্যাপারটা কার্ডিওলজিতে, আর বডি ফ্লুইডসের যে কতটা ইম্পর্টেন্ট এই কন্ডাক্টিভ সিস্টেম বোঝার ক্ষেত্রে, সেইটা আজকে কিছুটা হলেও বুঝতে পারলে আর নেক্সট পার্টে এই জিনিসটা আরও কিন্তু বুঝতে পারবে এলাবোরেটলি, যে
কন্ডাক্টিভ সিস্টেম বলে আমি কেন বডি ফ্লুইডসের ব্যাপারটা আগে বললাম। এই কন্ডাক্টিভ সিস্টেমে যদি বডি ফ্লুইডসটা যদি ভালো করে না বোঝো, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে তিনটা আয়নের এক্সচেঞ্জের ব্যাপারটা যদি না বোঝো, এই যে রেস্টিং পজিশনে যে আরএমপি, এই আরএমপিটা কোথা থেকে হচ্ছে, কী করে আয়নটা এক্সচেঞ্জ হচ্ছে, এই জিনিসটা যদি না বোঝো, তাহলে তোমার শুধুমাত্র এই কন্ডাক্টিভ সিস্টেমটা এমনি মুখস্থ করাই হবে, কোনোদিনও আসল অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝতে পারবে না। আর যদি অ্যাকচুয়াল ব্যাপার না বুঝতে পারো, তাহলে ইসিজি কোনোদিনও মাথায় ঢুকবে না। যদি এই জিনিসটা যদি না বোঝো, তাহলে অর্থাৎ এই যে কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল যে জিনিসটা বলছে -90 মিলিভোল্ট থেকে এই আয়ন এক্সচেঞ্জের ব্যাপারটা, চার্জ এক্সচেঞ্জের ব্যাপারটা, এই জিনিসটা তুমি যদি না বোঝো, তাহলে কিন্তু এই যে একটু আগে যেটা বললাম যে এই যে পি ওয়েভ, পিআর সেগমেন্ট, কিউ আর এস যে ওয়েভটা আছে, তারপর এসটি ওয়েভ, তারপর টি ওয়েভ, টিপি সেগমেন্ট, এই যে এই পুরো যে হোল ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু মাথায় কোনোদিনও ঢুকবেই না, শুধু মুখস্থ করে চলে যাবে, তাও আবার দুদিন পরে ভুলে যাবে। অর্থাৎ এই ইসিজিটা ঢোকার আগে, নর্মাল ইসিজি বোঝার জন্য আমাদের পুরো বডি ফ্লুইডসে এই আয়ন এক্সচেঞ্জের ব্যাপারটা, তারপরে এই যে আরএমপির ব্যাপারটা, এই তারপরে কার্ডিয়াক অ্যাকশন পোটেনশিয়াল, কন্ডাক্টিভ সিস্টেমের যে অ্যাকচুয়াল যে মেন ব্যাপারটা, ভেতরের যে পোর্শনটা, এই পোর্শনগুলো যদি না বোঝে, তাহলে ইসিজিটা কোনোদিনও বোঝা সম্ভবই নয়। তাই জন্য ইসিজি বোঝার জন্য এত কিছু আমি আগে এই কন্ডাক্টিভ সিস্টেমের আগেও আমি কিন্তু বডি ফ্লুইডস নিয়ে আলোচনাটা করলাম, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তবে এই ক্লাসটা শেষ হওয়ার আগে আমি আর একটা জিনিস বলে দিই, যেটা তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বা তোমাদের প্রিপারেশনের জন্য খুবই হেল্প করবে। আশা করি আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটি কিন্তু তোমাদের প্রচণ্ড হেল্প করবে, প্রচণ্ড হেল্পফুল হবে, বিশেষ করে এর পরের ক্লাসগুলো। তার জন্য এর পরের ক্লাসে যাওয়ার আগে কিন্তু এই ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যে জিনিসটা আমার বলার ছিল সেটা হচ্ছে কি, আমরা কিন্তু 13 তারিখ একটা মেগা মক টেস্ট নেওয়ার চেষ্টা করছি, বা মেগা মক টেস্ট অ্যারেঞ্জ করছি। কখন? 13 তারিখ 6টা PM। সেই মেগা মক টেস্টের যে ফুল মার্কস কত হবে? 100 মার্কস। ডিউরেশন কত? 90 মার্কস। সিলেবাস কী হবে? যে PBN-এর মতো। আর আমার এই মেগা মক টেস্টটা কোথায় হবে, কীভাবে হবে, সেই জন্য যদি তোমরা দিতে চাও, তার জন্য এই যে গিভেন যে নম্বরটা আছে, সেই নম্বরে তোমরা কিন্তু আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো। আর এই মেগা মক টেস্ট নিয়ে যে আরও যে ডিটেলসে যদি জানতে চাই, তাহলে ভিডিও শেষে একটা লিঙ্ক দেওয়া থাকবে, বা ডেসক্রিপশান বক্সে এই মেগা মক টেস্ট সম্পর্কিত যা ডিটেলস, তা আমরা সেই একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, সেই ভিডিও লিঙ্কটা তোমরা সেই ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। সেখান থেকেও কিন্তু তোমরা এই মেগা মক টেস্টের জিনিসটা কিন্তু দেখতে পারো, আর কী করে জয়েন করবে সে ব্যাপারে তোমরা কিন্তু এনরোল করতে পারো। তাছাড়াও আমরা কিন্তু 15 সেপ্টেম্বর থেকে আমরা একটা ফ্রি কম্বাইন কোর্স কিন্তু শুরু করতে চলেছি, যেখানে ফার্স্ট ক্লাস হবে 15 সেপ্টেম্বর, যার জন্য একটা উইকলি ক্লাস রুটিনও সে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যারা এই ফ্রি কম্বাইন কোর্সে জয়েন হতে চাও, তারাও কিন্তু এই নম্বরটিতেই কিন্তু মেসেজ বা কল করতে পারো, তাহলে তোমরা এই কোচিংয়ে কম্বাইন কোর্সটিতে যুক্ত হতে পারো। সেটাও কিন্তু ফ্রিতে থাকবে, এই টেস্টটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর যদি তোমরা প্রিপারেশান নিতে চাও বা এক্সাম সম্পর্কিত যদি আপডেট নিতে চাও, তাহলে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করছি এই ভিডিওটা এবং আমাদের যে এই ফ্রিতে কোচিং দেওয়া বা ফ্রিতে ক্লাস করানো, এই উদ্যোগটা সফল মন্ডিত হবে, এবং তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই উপকার হবে। শুধুমাত্র যে JPB তা নয়, গ্রেড 2 ইন্টারভিউ, তার পাশাপাশি ভবিষ্যতে যেটা RRB আসছে 2026, সেক্ষেত্রেও এই ভিডিওটি বা এই ক্লাসটি এবং আমাদের যে উদ্যোগ, এই টেলিগ্রামের মধ্যে দিয়ে তোমাদের ডেলি মক টেস্ট নেওয়া বা আমাদের ক্লাসরুমে তোমাদেরকে এই ফ্রিতে কোচিং দেওয়া, এই জিনিসগুলো তোমাদেরকে অত্যন্ত হেল্পফুল হবে। যারা আমাদের ফ্রি কম্বাইন্ড কোর্স ব্যাচে জয়েন হতে চাও, তারা আমাদেরকে বলতে পারো। তাহলে আজকের মতো ধন্যবাদ, ক্লাসটি তাহলে আজকেই রাখছি। তোমরা যারা নতুন আছো, তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ফ্রি ব্যাচ বা এই ফ্রি ক্লাসগুলোর লাভটা বা প্রিপারেশন যেন তারা খুব সহজে নিতে পারে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুব উপকার হবে। তাহলে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, মেগা মক টেস্টে তো দেখা হবে, প্লাস 15 তারিখ ফ্রি কম্বাইন ব্যাচে ক্লাসে তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।